মুখ গুজ করে হতাশ চোখে চেয়ে কাপ হাতে নিল অভ্র। ধাপ করে বসল তুফার পাশে। শুকো আসন পেতে নিল অন্য একটি চেয়ারে। 4টি চেয়ার গোলাকৃতি বসানো হয়েছে। মধ্যখানে ছোট গোল টেবিল। ফাঁকা স্থান দখল করতে খানিক পর নূরা এসে বসে গেল ঝটপট। অভ্র ভুরু গুটিয়ে তাকালো। ঠাস করে মাথায় চটি মেরে বলল ধমকে, স্কুলে না গিয়ে বড়দের মাঝখানে এসে বসেছিস? বিচুটি পাতা। মাথায় হাত মালিশ করতে করতে মেকি মাথা তোর মুখশ্রীতে চাইল নূরা। মাত্রই তো স্কুল থেকে ফিরেছে। রামসা নিয়ে এলো তাকে। নূরা কাল বিলম্ব করল না। অভ্রর বাহুতে ঘুষি মেরে বলল রাগত স্বরে, সারা রাস্তা তোমার জন্য দোয়া করেছি যেন 33 পেয়ে হলেও পাশ করে যাও, কিন্তু এখন বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি। পরপরই আকাশপানে মুখ উঁচিয়ে ছোট কোমল দুহাত তুলে বলল আপনা আপনি, আল্লাহ আমি আমার দোয়া তুলে নিলাম। তুমি এই অভ্রকে এভাবের মতো ফেলটুস বানিয়ে দাও যেন বড় বোনকে ছোট ভেবে গায়ে হাত তোলার আরও একটা চাটি পড়ল মাথায়। সুখ দীর্ঘশ্বাস ফেলে। দুজন একত্রে হলে এভাবেই দিন কেটে যায় তাদের। অভ্র বাঘারা হলো বইকি। চোখ পাকিয়ে বলল, হাড় কিপটে নাতনি, মাত্র 33 পেয়ে পাশ করার জন্য ফরিয়াদ করেছিস? তোকে তো বড় মাম্মি কোথায় রে? বাড়িতে দেখলাম না। তুফার প্রশ্নে সুখ কিঞ্চিত চিন্তাগ্রস্ত হলো। বুঝল সেই ব্যাপারে অবগত নয়। অভ্র প্রত্যুত্তর করে বিরল গলায়, মাহির ভাইয়ের সাথে গেছে। কিন্তু কেন? ভাইয়া নাকি বাইক অ্যাক্সিডেন্ট করেছে। সুখ চমকে ওঠে। অন্তঃস্থলের ধড়াস করে ওঠে কিছু একটা। অত বুদ্ধির মতো তাকিয়ে তুফা বলে ওঠে, কখন? কিভাবে? তখনই নূরা চেঁচিয়ে উঠল দ্বিগুণ স্বরে, বন্য অ্যাক্সিডেন্ট করেছে। তাই এতদিন বাড়ি আসতে পারেনি। আমি বন্যকে দেখব। খালি হাতে ফিরেছে আইজা। বন্য আসেনি ওনার সাথে, তবে ফিরছে বলেছে সন্ধ্যার আগে, নয়তো রাত্রে। সুখ আড়ালে অবরালে নিশ্চুপ বসে প্রতীক্ষায় ছিল আইজার। ভেবেছিল বড় আম্মুর সাথে বন্য ভাইও ফিরবে। সামনাসামনি দাঁড়িয়ে না দেখুক, আড়াল থেকে একবার দেখবে তার কোথায় কোথায় লেগেছে, কতটা আহত হয়েছে। কিন্তু সুখের প্রতীক্ষার মাত্রা দীর্ঘ করে দিল পুরুষটি। বাড়িতে মিষ্টির বন্যা নেমেছে যেমন, অভ্রর জিপিএ এসেছে 4.78। বাড়ির কেউই এই ফলাফলে হতাশ নয়, বরং তাকে উৎসাহ জুগিয়ে যাচ্ছে সমানে। এবারে 5 পয়েন্ট পায়নি তো কি হয়েছে? আত্মবিশ্বাস থাকলে পরের বার অবশ্যই পাবে। অভ্রকে সঙ্গ করে পুরো এলাকা মিষ্টি বিতরণ করছেন তামিজ। আজকের জন্য অফিস বাতিল করেছে ভদ্রলোক। আজাদ শিকদারও যুক্ত হয়েছে এই কাজে। সুখ আর তুফাও পাশের 2-3টে বাড়িতে মিষ্টি দিয়ে এসেছে। বাড়িতে এমন দৃশ্য কিন্তু এই প্রথম নয়। তাদের প্রত্যেকের বেলাতেও এমন হয়ে এসেছে। মূলত বাচ্চাদের যেন রেজাল্ট ভালো খারাপ নিয়ে মন ক্ষুণ্ণ না হয়, তাই এই আয়োজন। হরেক রকমের মজাদার খাবার পাক হয়েছে আজ। বেশিরভাগ আধিপত্য পেয়েছে অভ্রর পছন্দের। লক্ষ্য করলে আবার প্রমাণিত হবে বন্যর পছন্দের অভ্রর পছন্দ, অর্থাৎ ভাইয়ের কাছ থেকেই অনুপ্রাণিত হয়েছে অভ্রটা। সুঘ্রাণে মো করছে ডাইনিং স্পেস থেকে ড্রয়িং রুম পর্যন্ত। সুখ কিচেনের দরজা ঝুলে উকি দিল। আম্মু বড় আম্মু তখনও রান্নায় ব্যস্ত। বিকেল পড়ে গেছে অথচ ভদ্রমহিলারা কিচেন থেকে বের হতে পারেনি এখনো। দুধে চুবানো রসগোল্লা জিভে জল আনার মতো। সুখ ফ্রিজ হতে রসগোল্লার বাটি হাতে তুলে নিয়ে মুখে পুরে দিল একটা। রুবাইয়া তার আইজের মুখেও তুলে দেয়। বাটিখানা নিয়ে সুখ কিচেন থেকে বেরিয়ে এলো। ড্রয়িং রুমে আপাতত ফাঁকা। হানিফা বেগম নিজের রুমে। সাইমা বুয়া ওনার পায়ে তেল মালিশ করে দিচ্ছে। তুফাকে স্টাডি রুমে দেখছিল। সুখ সেদিকে অগ্রসর হয়। ধীর লয়ে পা চালানোর ফাঁকে সদর দরজায় নজর পড়তে স্বার্থ পথেই থেমে গেল হঠাৎ। বর্ণ ফিরেছে। এলোমেলো চুল, গম্ভীর অথচ দৃঢ় অভিজাত্য লেপটানো সুশ্রী। পরিধানে রয়েছে শুভ্র টি শার্ট। কালো শার্টটা গা থেকে খুলে কোমরে পৌঁছেছে। খুঁড়িয়ে হেঁটে আসছে, কিন্তু জুতোর কারণে আঘাতপ্রাপ্ত স্থান দৃশ্যমান নয়।
বা হাতের কবজি এবং তালুতে পেছানো ব্যান্ডেজ পরিলক্ষিত হচ্ছে কেবল। সুখ অল্পক্ষণ তাকিয়ে রইল অনিমেষ, অতঃপর নজর সরিয়ে আনে। বোধহয় বর্ণ তখনও খেয়াল করেনি তাকে। ঠোঁট চোকা করে ডান হাতের তর্জনীতে গাড়ির চাবি ঘুরাতে ঘুরাতে ড্রয়িং রুম পেরিয়ে একমনে হেঁটে যাচ্ছে সিঁড়ির অভিমুখে। আশেপাশে তাকানোর প্রয়োজন বোধই মনে করছে না। তাকালে নিশ্চয়ই সুখের তৃষ্ণার্ত দৃষ্টি উপেক্ষা করতে পারত না। পুরুষটি দেখার আগেই পা ঘুরিয়ে নিল সুখ। 2 কদম বাড়িয়ে মনে হলো বিপরীত পক্ষ পদযুগল থামিয়ে দিয়েছে, হয়তোবা তার দিকেই তাকিয়ে। সুখ শির দ্বারা সোজা করে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। মনে সংকোচ, কিন্তু একবার পিছু ফিরতে অবাধ্য মনটা হাউকাউ করছে। সীমাহীন দ্বিধা নিয়ে সুখ ধীর স্থির পিছু ফিরল। মুহূর্তেই ছুটতে থাকা হৃদস্পন্দন তাল হারায় পূর্বের চেয়ে জঘন্য গতিতে। বর্ণ শুধু থামেনি, এক পা মেঝেতে অপর পা সিঁড়িতে স্থবিত রেখে তার দিকেই চেয়ে আছে। অধৈর্যের নিঃশব্দ বাঁকা হাসির ঝঙ্কার। সুখ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। ভেতরের আত্মাটা যেন শাসিয়ে দিচ্ছে, এখানে দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজনই নেই। তুই নিজের কাজ কর সুখ পাখি। কিন্তু শরীর যে অনড়। সেই মুহূর্তে খুব করে চাইছে ছুটে স্থান ত্যাগ করতে, তবে পা দুটো বড্ড বেইমানি করছে। ঠোঁটের চারপাশে রসগোল্লার জুল লেগেছিল সুখের। জিভে ঠোঁট ভিজিয়ে নিতে গিয়ে ভালো করেই বুঝতে পারল সেটা। বর্ণর অধর বাঁকানো হাসি কমল না। বা হাতের তর্জনী এবং মধ্যমা জোর করে ঠোঁট ছুঁয়ে সুখের দিকে বাড়িয়ে ধরল আচমকা। পরপর গুলি করার মতো করে আঙুল দুটো চালিয়ে এক চোখ টিপ দিল। সর্বাঙ্গে ঝাঁকি দিয়ে উঠল সুখের। মৃগী রোগীর মতো হাত কেঁপে উঠল ঠকঠক। বাটি পড়ে যেতে নিলে কোনো রকম শক্ত হাতে আগলে রাখে। বর্ণর হাসি প্রশস্ত হয় আরও। ঠোঁটের সাথে সাথে তখন চক্ষুদ্বয়ও দ্যুতি ছড়ায়। শোকে বিস্ময়ের সাগরে ছুঁড়ে ফেলে পা সামনে চালিয়ে নিয়ে যায় বর্ণ। সুখের দিকে পিঠ হয়ে যাওয়ার পরেও 2 আঙুল মাথায় ঠেকিয়ে তাকে কিছু একটা সংকেত দিল যেন। এর মানেটা সুখ বুঝল না। রুবাইয়াতের স্বর ভেসে আসে আলগোছে, কাউকে না বলেই চলে যাচ্ছ বর্ণ? সুখের কানে সেসব পৌঁছালো কিনা বোঝা গেল না। সে তখন স্তব্ধ। বর্ণ কি দেখলো এটা? রাতের দিকে অভ্র এলো বর্ণের রুমের দ্বারে, হাতে মিষ্টি এবং পাশে তুফা। তার শঙ্কা এখনো কাটেনি, ভাইয়া যদি পুনরায় হামলে পড়ে। তাই মূলত তুফাকে সাথে রাখা। রেজাল্ট উপলক্ষে মিষ্টি মুক্ত করাতে হবে। যদিও অভ্রর অভিমান এখনো উবে যায়নি, কিন্তু দিন শেষে ভাইয়াকে ছাড়া দিনটি উদযাপন করাটাই বৃথা মনে হচ্ছে। আসবো? সবে শাওয়ার নিয়ে বর্ণ বসেছিল সোফায়। গায়ে কালো টি-শার্ট, বেডে অবলীলায় পড়ে আছে কালো জ্যাকেটখানা। হাতের পুরনো ব্যান্ডেজ তুলে নতুন করে বাঁধার কার্যক্রম চলছে। অভ্র কণ্ঠ পেয়ে মাথা তুলে চাইল নিষ্পৃত দৃষ্টি মেলে। দরজা চেপে রাখা। খানিক আগে আজাদ শিকদার এসেছিলেন। উঠিয়ার ডোর লক করেনি সে। ফাঁক দিয়ে অভ্রর মুখশ্রী অল্প স্বল্প দৃশ্যমান। বর্ণ হাতের ইশারায় প্রবেশের অনুমতি দিল। অভ্র সুখ দুঃখ পেল মনে মনে। ভাইয়া ঠিক কেমন আগে নির্বিকার থাকত, এখনও তাই আছে। তাকে দেখে একটু অপরাধবোধ কাজ করছে না ভাইয়ার। অভিমানের পাল্লা ভারী হয় অভ্রর। নিঃশব্দে ভেতরে প্রবেশ করে বর্ণর সামনে মিষ্টির প্লেটে রেখে পুনরায় উল্টো পা চালায়। জিপিএ আপনা আপনি পা থেমে যায় অভ্রর। এক মুহূর্তের জন্য অভিমান ছুটে পালিয়ে সংখ্যা জেগে বসে। সে জানে ভাইয়া তার আগেই জিপিএ দেখে নিয়েছে। এখন তার মুখ থেকে শুনে নির্ঘাত হেয়ালি করবে। বর্ণ চোখ তুলে তখনও দেখেনি তাকে। ব্যান্ডেজের কাজ অর্ধসমাপ্ত রেখেই কাঁটা চামচের আগায় মিষ্টি গেঁথে মুখে পড়ে নিল দুটো। নজর অদৃশ্যে। গলা খাকারি দিয়ে অভ্র বলল, 5 পয়েন্ট। ফট করে তার দিকে দৃষ্টি নিক্ষেপ করল বর্ণ। কি সূচালো সেই দৃষ্টি। অভ্র ভরকে গেল। থমথমে গলায় বলল পরপর, 4.78। ঠোঁটে ঠোঁট চেপে কপাল কুঞ্চিত করে বর্ণ ছোট ছোট চোখে তাকিয়ে রইল। অভ্র শক্ত নিষ্প্রাণ মুখে দাঁড়িয়ে রয়। বুঝিয়ে দিতে চায় ভাইয়ের সাথে কথা বলতে সে ইন্টারেস্টে নয়। বর্ণ আচমকে উঠে দাঁড়ালো।
আর চোখে একবার অভ্রকে দেখে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে একটা বোতল হাতে তুলে নেয়। অতঃপর আরও একবার অভ্রকে দেখে নিয়ে আচমকা বোতলটা তার দিকে ঢিল ছুড়ে দিল। সাথে সাথে অভ্র ক্যাচ করে নেয়। অবাকতার শীর্ষে পৌঁছে ঘুরিয়ে ফিরিয়ে দেখে সেটা পারফিউম। ভাইয়ের জিনিসে অনুমতি ব্যতীত হাত দেয়া বারণ। সে একবার এই পারফিউম অগোচরে গায়ে মেখেছিল বলে শাস্তি দিয়েছিল, তবে আজ হঠাৎ এটা কেন? রেখে দে তোর কাছে। প্রফুল্ল মন হেলে দুলে উঠলেও গম্ভীর মুখে সে বলল, লাগবে না তোমার জিনিস। আচ্ছা। বর্ণ ঘাড় কাত করে সন্দিহান দৃষ্টিপাত করতে অপর খানিকটা ভয় পেয়ে যায়। কেড়ে নেবে নাকি? কচি কাল থেকে ভাইয়ের ব্যবহৃত জিনিসে তার অসীম লোভ। তাকে নকল বলো বা অনুসরণ, দুটোই করতে প্রচণ্ড ভালোবাসে অভ্র। যাচ্ছি বলেই চলে আসতে নিয়েছিল সে। পথিমধ্যে বর্ণর একখানা মুখনিসৃত বাণী শুনে থেমে গেল। সেদিন খুব জোরে লেগেছিল না? লিফট সংস্কার করা হয়েছে, এখন আর সিঁড়ি চড়ার আলস্যতা চাপটে ধরবে না। তামিল শিকদার 5th ফ্লোরে যাবেন। দ্বার বন্ধ হওয়ার আগে কোত্থেকে উড়ে এসে তড়িঘড়ি করে লিফটে ঢুকে গেল সুখ। আব্বুকে দেখতে পেয়ে প্রশস্ত হাসল। আমাদের বাড়ি অতিথি হয়ে যাচ্ছ আব্বু? সুখের ইশারা বুঝে হেসে ফেলল ভদ্রলোক। সজোরে মাথা দুলিয়ে বলেন, হ্যাঁ হ্যাঁ, ছেলে মেয়েদের বাড়ি যাই না বহুদিন। আজ চক্কর কাটার সুযোগে পেয়ে হাতছাড়া করতে চাইছি না। সুখ নিজেও হাসল ঠোঁট এলিয়ে। আব্বুর কাছাকাছি গিয়ে নিজের দিকে ইশারা করে হাত নেড়ে বলল ঠোঁট উল্টে পাল্টে, এই মেয়ের বাড়ি তো আর যাবে বলে মনে হচ্ছে না। কোথায় যাবে? নিশ্চয়ই ছাদে। হাসি খানিকটা ক্ষীণ হয়ে আসে তামিল শিকদারের। অন্যমনস্ক হয়ে অল্পক্ষণ পর মৃদু হেসে বলেন, বর্ণর সাথে কিছু বলার আছে আম্মু? পুরুষটির নাম উঠে আসতেই প্রদীপের আলো নিভে আসার মতো করে সুখের হাসি সরে যায় অধর ছেড়ে। দু চোখের তারায় সূর্যোদয়ের ন্যায় ভেসে ওঠে খানিক আগের দৃশ্যপট। সে ডোক গিলে এদিক ওদিক চায়। জিজ্ঞেস করতে বড্ড ইচ্ছে করছিল বর্ণ ভাইয়ের সাথে কি কথা বলবে আপু, কিন্তু বলা হয়নি আর। রুমে এসে বই মেলে টেবিলে বসল সুখ। আজ কলেজ যাওয়া হয়নি, কাল জরুরি যেতে হবে। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর বেখেয়ালে হঠাৎ মস্তিষ্কে আগমন ঘটে কিছু একটার। পরক্ষণে বাইরে কুনুক ঠেকিয়ে গালে হাত রেখে সুখকে অন্যমনস্ক হতে দেখা গেল। নক্ষত্ররাজি মিটমিট করছে ওই দূরে। ঘন কালো আকাশ, চাঁদের একখণ্ড নম্র আলো ছাদের এক প্রান্তে ছিটকে এসে পড়েছে। গুটি কয়েক জোনাকি টিমটিমে আলো ছড়িয়ে ছুটছে এদিক সেদিক। ছাদে আসার পূর্বে বৈদ্যুতিক আলো নিভিয়ে দিয়েছিল বর্ণ। ফলস্বরূপ মৃদুমন্দ আলো আধারে লুকোচুরি চলছে এখানে। রেলিং ঘেঁষে দাঁড়িয়ে সে এক দৃশ্যে জমিনের দিকে চেয়ে রইল। গলার বরাবর মতো হেডফোনটি রয়েছে, এটা গলেতে না দিলে যেন তার চলেই না। ছাদ থেকে সুইমিং পুলটা অতি ক্ষুদ্র পরিসরে দেখাচ্ছে। চাঁদের আলো এবং কৃত্রিম আলো মিলেমিশে পুলের মধ্যভাগের পানি জ্যোতি ছড়াচ্ছে, ঠিক যেন কল্পনার নাগমণি। তামিল শিকদার পাশেই দাঁড়িয়ে আছেন। ওনার অপলক দৃষ্টি বর্ণর মুখশ্রীতে স্থির, যদিও কেবল মুখের একপাশে ওনার নজরে আসছে। সেদিনের পর আজও একটা বিশেষ আজাদ শিকদারের সাথে কথা হয়েছে ওনার। কোন সে বস্তু বর্ণকে তাড়া করে বেড়ায়, যা মনে পুষে রাখতে তার আজ এই পরিণতি, তা উদ্ঘাটন করার ক্ষুদ্র প্রচেষ্টা করতে এখানে আসা। তবে ভদ্রলোক আশাহত। এনিয়ে বিনিয়ে বহুবার জিজ্ঞেস করার পরেও ছেলেটা এড়িয়ে গেছে বিষয়টি। তামিল শিকদার দীর্ঘশ্বাস ছাড়লেন। বর্ণ হঠাৎ তার দিকে ফিরলে খুব স্বাভাবিকভাবে জিজ্ঞেস করল, তুমি বোধহয় কিছু বলতে চাও চাচ্চু? নির্দ্বিধায় বলতে পারো, আই ডোন্ট মাইন্ড। হতাশ হলেন ভদ্রলোক। রাগও হলো কিঞ্চিত পরিমাণে। কি বলতে চাইছে তা জেনেও তিনি বুঝলেন ভেঙে ভেঙে না বললে বর্ণ কথা ঘুরাতেই থাকবে। বললেন গম্ভীর গলায়, তুই কোনো বিষয়ে ট্রমাজাইট, আমাদের অথবা বাহিরের কারো কাছে কোনো কিছুতে দুঃখ পেয়েছিস?
অথবা অন্য কোনো যন্ত্রণা তোকে কুরে কুরে খাচ্ছে? কি হয়েছে আমাদের বল। বর্ণ বুঝি এবার আশ্চর্য হলো। এমন করেই চাচুর দিকে তাকিয়ে বলো, এক দফা আম্মু, এরপর আব্বু, এখন আবার তুমিও একই কথা জানতে এসেছো চাচু। ট্রমা, শক, দুঃখ, যন্ত্রণা, আর আমি। কি বলো তোমরা? এসবের কোনো একটাও বা কেন হতে যাবে আমার? হোয়াট? চাচু, আই অ্যাম অল রাইট, ট্রাস্ট মি। আর ইউ শিওর? ইয়া। কাউকে ভালোবেসে হারিয়ে ফেলেছিস অথবা ধোঁকা দিয়েছে কেউ? বর্ণ এবার শব্দ করে হেসে উঠল। আশেপাশে প্রতিধ্বনিত হলো সেই হাসির ঝংকারে। তামিম শিকদার কপাল কুঁচকে তাকিয়ে রইলেন। ভদ্রলোক এখন বিরক্ত হচ্ছেন বর্ণর উপর। হাসি থামিয়ে বর্ণ সগর্বে জবাব দিল, ভালোবাসা আর আসফিয়ান বর্ণর সম্পর্ক আকাশ আর জমিনের মতো। একটা থেকে অপরটা দূরত্ব যোজন যোজন। তবে এতটাও হেলাফেলা ভেবো না চাচু। আনফর্চুনেটলি তোমার ভাইপো কাউকে ভালোবেসে ফেললেও হারানোর প্রশ্নই উঠবে না। যা আমার তা আমার করে নিতে জানে। আর রইল বাকি ধোঁকা, তার পরিণাম। বর্ণ ঠোঁট একপাশে বাঁকা হাসল। তামিম শিকদার অধৈর্য গলায় বলেন, তাহলে তোর মানসিক অশান্তির কারণ কি? কোন কারণ নেই? বলবি না তো? শুনলে সহ্যের ক্ষমতা হারাবে। তামিম শিকদারের কানে কথাটি স্পষ্ট পৌঁছয়নি। জিজ্ঞেস করেন, কিছু বললি? হুম। বাড়ির পেছনের পাশ ঘেঁষে যাওয়া রাস্তা থেকে ক্ষণে ক্ষণে গাড়ি চলার আওয়াজ ভেসে আসছে হালকা হালকা। সেই শব্দগুলোও এখন বিরক্তিকর ঠেকেছে তামিম শিকদারের কানে। তিনি চেয়ারে গিয়ে বসলেন। অল্পক্ষণ নীরবতা চলল দুজনের মাঝে। বর্ণ আর চোখে একবার পিছনে চাচুকে দেখে প্রলম্বিত শ্বাস ছাড়লেন। তুই আমাদের আগের বর্ণটা নেই, সেটা জানিস? মানুষ পরিবর্তনশীল, কথাটা কিন্তু মিথ্যা নয়। পরিবর্তনের আগে তুই আমাদের কাছে অনেক দিন ছিলি না। ইনফ্যাক্ট কোনো যোগাযোগও রাখিসনি, এটা মনে পড়ে? পড়বে না কেন? ইম্পর্টেন্ট কাজে দেশের বাহিরে গিয়েছিলাম। তোমাদের সাথে যোগাযোগ রাখলে ওখানে মন নাও টিকতে পারে, তখন চলে আসতে ইচ্ছে করবে। তাই তো সম্ভব যোগাযোগ অফ রেখেছি। বলেছিলাম আগে, মনে করার চেষ্টা করো। জানতে পারি কোনো সে দেশ, যদিও সঠিক জবাবের আশা করা বোকামি। বর্ণ হাসল অদ্ভুত ভঙ্গিমায়। আসলেই বোকামি। বা হাতটা প্রচণ্ড অবহেলায় রেলিংয়ের আক্রোশে আঘাতপ্রাপ্ত জায়গা টনটন করে ওঠে। আলোতে নিয়ে গেলে নিশ্চয়ই দেখা যাবে সেলাই থেকে রক্ত ছুটছে। বর্ণ দমে গেল না। সেই হাতেই রেলিং সর্বশক্তি দিয়ে চেপে ধরে নিষ্প্রাণ গলায় হিসিয়ে বলল, যে দেশে সূর্যের আলো পৌঁছা বারণ। গলা শুকিয়ে আসে সুখের, পানির তৃষ্ণা পায়। ধীর ধীর চোখে এক ঝলক দৃষ্টি তুলে বর্ণকে দেখে পুনরায় নজর নামিয়ে নেয়। কলেজ যেতে পরিপাটি হলে লিফটে মাত্রই প্রবেশ করেছিল সে। পরপরই বর্ণ এসে মজাদার খাবারে বাহার ঢুকিয়ে দিল যেন। ইচ্ছে করেই এখন মাঝপথে লিফট বন্ধ করে দিয়ে বাস পাখির দৃষ্টিতে চেয়ে আছে লোকটা। সুখ বারংবার ঢোক গিলে গলায় হাত ঝুলিয়ে নেয়। অবচেতন মনেই মস্তিষ্ক ঘুরঘুর করছে একটি ভাবনা, সেদিন অভ্রকে যেভাবে গলা চেপে ধরেছিল তাকেও যদি ধরে, অথবা রুমের ত্রিসীমানায় ঘেঁষতে নিষেধ করার পরেও সেদিন অমান্য করার অপরাধে এখন শাস্তি দেয়। পরপরই মনে পড়ে সে প্রতি রাতে বর্ণ এবং বাকি সবার সামনে নিজেকে শক্ত পেশ করার প্রতিজ্ঞা নেয়। তবে এখন ভয় পাচ্ছি কেন? সে তো অতটাও ভীতু নয়। ফিরতি মস্তিষ্কে শাসিয়ে দিল আরও একটিবার। বর্ণর ওই দানবীয় হাতখানা একবার গলায় উঠে আসলে সকল সাহস উড়ে যাবে ডানা মেলে। মস্তিষ্কের কথা এবারে আমলে নিল না সুখ। দেখা যাক বর্ণভাই কি করতে পারে। অনুভূতি শূন্য দৃষ্টিতে সুখ বুকে বই চেপে অন্যত্র তাকিয়ে রয়। বর্ণ তীক্ষ্ণ দৃষ্টিতে সুখে পরখ করে যাচ্ছে বারবার। কি দেখছে সে নিজেও হয়তোবা বোধগম্য নয়।
মূলত স্বপ্নে দেখা ফুলকে এই ফুলের সাথে মেলাতে চাইছে। এই ফুল স্বপ্নের মতো লাজুক হাসে না আজ বহুদিন। তার দিকে মনোমুগ্ধকর হয়ে তাকায় না। কেন? এই কেনর উত্তরটা অন্তঃকরণ থেকে কেউ একজন দিয়ে দিল যেন, সেদিন প্রত্যাখ্যান করার অপরাধে। মুখ কুঁচকালো বর্ণ, লিফট পুনরায় অন করে সুখের দিকে চেয়ে থাকতে থাকতে আচমকা তুচ্ছ তাচ্ছিল্যের স্বরে বলল, হাতের নখগুলো দেশি মুরগির মতো পেলে পুষে এত বড় করতে তোর বিবেকে একবারও বিঁধল না? স্যাহ, অশ্রুম। চোখ খিচে মুখের উপর বই তুলে ধরে সুখ। কি বাজে চিন্তা ভাবনা লোকটার। আজ শুটিং ডেট আছে বর্ণর। স্পট কোথায়? উত্তর মাহের জানে। মাহিরা অবশ্য জানিয়েছিল বর্ণকে, কিন্তু তার মনে পড়ছে না। এখনও ফ্ল্যাটে আছে তারা। মাহির প্রয়োজনীয় জিনিসপত্র প্যাকিং করছে। বর্ণর উদমগা বডিতে স্প্রে করছে। জামা কাপড় বেড়েই রাখা। ফোন বেজে উঠল সশব্দে। বর্ণ কপাল কুঁচকে একবার উকি দিয়ে চাচু নামটা দেখে ফোন রিসিভ করে স্পিকার অন করে পাশে রেখে দিল। মজার ছলে কিছু বলতে নেওয়ার আগে ওপাশ থেকে ক্রোনান্ত গলায় বলে উঠলেন, তামির শিকদার, আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না বর্ণ, তুই আয় এক্ষুনি। পিচ ঢালা রাস্তায় ঝড়ের বেগে বাইক নিয়ে ছুটছে বর্ণ। তীব্র হাওয়ায় গায়ের শার্ট পেছনের দিকে ফুলে উঠেছে অল্প। মস্তিষ্ক নিষ্ক্রিয় প্রায়, অগোছালো চিন্তাধারা। তামিজ শিকদার বাচ্চাদের মতো করে হুহু কান্নায় ভেঙে পড়ছেন। সুখ কলেজে নেই, বাড়িতেও পৌঁছায়নি। প্রায়শই স্বেচ্ছায় ট্যাক্সি অথবা রিক্সা নিয়ে ক্লাস পূর্ণ না করে বাড়ি ফিরে। যেদিন যায় সেদিন আব্বুকে ইনফর্ম করে দেয়। আর কোনো মেসেজ আসেনি সুখের নাম্বার থেকে, তবে কল এসেছিল। তামির শিকদার তখন মিটিংয়ে ছিলেন বিজনেস ক্লায়েন্টের সাথে। মেয়ের কল পেয়ে দ্রুত রিসিভ করলেন। ভীতু হলেন কিঞ্চিত। সচরাচর সুখের নাম্বার থেকে অডিও কল আসে না, মেসেজই আসে। অভ্র কণ্ঠস্বর ভেসে আসছিল সুখের, সাথে সম্বন্ধিত কিছু পৌরুষালী স্বর। ধারণা করা যায় দস্তাদস্তি হচ্ছিল পাশে। পরবর্তীতে কল কেটে যায় আপনা আপনি। এরপর বারবার চেষ্টা করেও তিনি সুখের ফোনে কল প্রবেশ করাতে পারেনি। উপায়ন্তর না পেয়ে মিটিংয়ে ছেড়ে ছুড়ে কলেজে ছুটে এসেছিলেন, কিন্তু সুখ নেই কোথাও। মাহির পেছনের একটা ট্যাক্সি থেকে মাথা উঁচিয়ে ভাই ভাই করে ডাকছে। বর্ণর কানে পৌঁছানো না সেই স্বর। তাকে এখন যেতে হবে, এক্ষুনি। হাতের কবজিতে ক্ষত, বারবার মেডিটেপ লাগানো। 5 সেলাইয়ের প্রয়োজন পড়েছিল সেখানে। ক্ষত পুরোপুরি সারেনি আজও। মুঠো করলে এখনও ব্যথা লাগে। অবচেতন মনে গতি দ্রুত করতে বাইকে হাতের চাপ প্রয়োগ করতেই বেদনায় চোখ কুঁচকে আসে বর্ণর। হাত ছাড়িয়ে ঝাঁকা দিতে নিয়ন্ত্রণ হারায়। তৎক্ষণাৎ বাইকসহ উল্টে পড়ে গেল রাস্তার কিনারায়। ডান পায়ের গোড়ালি ক্ষত শুকিয়ে আসছিল কেবল। পুনরায় আঘাত লাগতেই ব্যান্ডেজের উপর থেকে তরল রক্ত বেরিয়ে আসে তরতরিয়ে। মাহের চলন্ত ট্যাক্সি থেকে ঝাঁপ দিয়ে ছুটে এলো বর্ণর কাছে। আশপাশে মানুষ জড়ো হয়। বর্ণর সমস্ত ব্যর্থতা ক্ষোভ গিয়ে পড়ে সাধারণ মানুষের উপর। দাঁতে দাঁত নিষ্পেষিত করে শক্ত চল এমন হিংস্র দৃষ্টি নিক্ষেপ করলো, এক্ষুনি যেন দুনিয়া ভস্ম করে চুরমার করে দেবে। ভাই, আপনার পা থেকে রক্ত বেরোচ্ছে। আমাদের এক্ষুনি রওনা দেওয়ার কথা ছিল। আপনি এভাবে এই সময় কোথায় ছুটতে যাচ্ছেন? মাহির দুহাতে ঝাপটে ধরে তাকে উঠতে সাহায্য করলো। বর্ণর কপালে ভাঁজ পড়ে। সত্যিই তো, সেভাবে উভ্রান্তের মতো কোথায় ছুটেছে। বস, আপনি বাইক চালানোর অবস্থায় নেই। আমি চালাই। বিরোধ করল না বর্ণ। মাহিরের পিছু উঠে বসলো। কপালে হাত ঘষতে ঘষতে বলে, আপাতত চাচুর কাছে চল। আইজার তীব্র মাথা ব্যথা উঠেছে হঠাৎ। কপাল হতে মাথার অর্ধভাগ অবধি টনটনে ব্যথার তাড়নায় চোখটাও খুলে রাখা দেয়। একটা শুকনো রুটি ছাড়া সকাল থেকে আর কিছু মুখে তোলেনি। হাতে চায়ের কাপ নিয়ে রুবাইয়া এলেন রুমে। লেবু চা খেলে হয়তো একটু আরাম লাগতে পারে। কাম্মা। কোত্থেকে হন্তদন্ত হয়ে তেড়ে এলো অভ্র। হাঁটুতে হাত ভর করে জোরে জোরে নিঃশ্বাস টানে। রীতিমতো হাঁপাচ্ছে ছেলেটা। আধশোয়া হয়ে চোখ বুজে চা পান করছিলেন আইজা। ওনার শিয়রে রুবায়াত। কপালে মলম ম্যাসেজ করে দিচ্ছিলেন বড়জার মেয়ে। দুজনের সকুচিত অভ্রর দিকে
চাইল। তার আগমন এবং কণ্ঠই ছিল মানব মনে ভীতি জাগানোর মতো। চাচু বলল, সুখ আপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘণ্টাখানেক আগে তামিজ কল করেছিল সুখ ফিরল কিনা জানতে। রুবাইয়াত উত্তর নেতিবাচক পেয়ে তামিজ অভয় দিয়ে তখন বলেছে, তেমন কোনো ব্যাপার নয়, সুখ হয়তো কলেজেই আছে। স্ত্রী যেন অহেতুক চিন্তায় জর্জরিত না হয় তাই এমন বলেছিলেন তিনি। কিন্তু কতক্ষণ সত্যিটা লুকিয়ে রাখা যাবে? সুখের কোনো খবর এখনো পাওয়া যায়নি। ব্যান্ডেজ গলে পা থেকে রক্ত চুয়ে চুয়ে পড়ছে বনর। পা চালাচ্ছে টেনে হিঁচড়ে। ইতিমধ্যে পুরো কলেজ সানবিন মেরে খোঁজ করা শেষ। সুখের অস্তিত্বের ঘ্রাণও পাওয়া যায়নি। ফাহিমে নূর ফাহা মেয়েটা সুখের সঙ্গী। তার ভাষ্যমতে সুখ 12টা 15-তে কলেজ সেরেছে, অথচ তখন ঘড়িতে 3:35। কলেজ প্রায় ফাঁকা। কিছু সংখ্যক ছেলে মেয়েদের চোখে পড়েছে মাহির ভবনের এদিক ওদিক ছুটছে, শরীর ঘেমে ঘুমে একাকার। সুখের সময়সীমা, তারও একটা বোন আছে। সম্ভবত তারই দেখা এসেছে সুখকে। শ্যুট ক্যান্সেল করেছে বন। পুলিশ নিয়ে সুখের নাম্বারে লাস্ট লোকেশন ট্রেস করে একটা জলমান দৃশ্য রাস্তায় এসে পৌঁছলো তার। সচেতন মস্তিষ্কে বন্য আশেপাশের নজর ছিটায় বুড়ো কুটিয়ে। এই রাস্তাটা শিখদের নিবাসে যার উপযুক্ত নয়, বরং তার উল্টো পথ। মানবহীন এই রাস্তায় সুখ কীভাবে এলো? এ পথে তার কী কাজ? পুলিশ অফিসিয়াল আতিক ল্যাপটপ থেকে চোখ তুলে মুখ খুলে গম্ভীর গলায়, এখানেই লাস্ট লোকেশন দেখাচ্ছে, আশেপাশেই থাকবে। তামিজ শিকদার ভয়ার্ত ঢোক গেলেন। গাড়ি থেকে তড়িঘড়ি করে নেমে সরু পথটা পরখ করে নিয়ে অল্প একটু যেতেই মাটিতে বসে পড়েন। বর্ণ, এই দেখ আমার মেয়ের ফোন। আমার আম্মা কোথায় গেল রে? ধুলোমাখা রাস্তায় নিথর পড়েছিল ফোনখানা। ডিসপ্লে মাঝ বরাবর ভেঙে গুঁড়ো গুঁড়ো। দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছে করে এটা ভেঙেছে। তামিজ শিকদার অবুঝের মতো চোখের পানি ঝরছেন। কলিজাটা যেন কেউ খাববে ধরে আছে। যতক্ষণ মেয়েকে বুকে জড়িয়ে ধরতে না পারবেন ততক্ষণে ওটা সুস্থির হবে না। বর্ণ নির্বাক চোখে চাচুর কাঁধে হাত রেখে আশ্বস্ত করে, রিল্যাক্স চাচু, বাচ্চাদের মতো কাঁদছ। ফুলকে আমরা ঠিকই খুঁজে নেব, ওকে ফিরতে হবে। ফোনে অগণিত কল আসছে। রুবাইয়াত, আজাদ, শিকদার, আইজার। রাস্তার শুরুতে সিসি ক্যামেরা লাগানো। কম্পিউটার স্ক্রিনে কত নিষ্ঠুর এক চিত্র ভেসে উঠেছে তামিজ শিকদারের। প্রথম স্ক্রিনে সুখের মুখশ্রী স্পষ্ট না দেখলেও ট্যাক্সির ভেতরে দৃশ্যমান কলেজ ড্রেস দেখেই তিনি মেয়েকে শনাক্ত করে নিলেন। দেখে মনে হচ্ছিল না সুখকে কেউ জোরপূর্বক ভুল রাস্তায় নিয়ে যাচ্ছে। কিন্তু দ্বিতীয় দৃশ্যটি ছিল বাবার চোখে বড্ড নির্মম, অসহায়। কোত্থেকে পালিয়ে আসার মতন ছুটে আসছিল সুখ। সামনে থেকে হঠাৎ একটা গাড়ি এলো। 3-3টে মুখোশের আড়ালে চুপায়িত মুখ তাকে টেনে হিঁচড়ে গাড়িতে তোলার চেষ্টা করছে। সুখ ছুটতে চাইছিল তাদের কবল থেকে, কিন্তু শেষমেশ রেহাই পায়নি। তামিজ শিকদার এবং তার সহধর্মিণী রুবাইয়াত খানমের বেঁচে থাকার সম্বল, তাদের কলিজের টুকরা আম্মাকে নিয়ে এই জানোয়াররা কোথায় চলে গেল? এরপর সিসি ক্যামেরা, তাদের আর দেখা যায়নি। অফিসার আতিক সবটা অবলোকন করে বলেন, সব পূর্ব পরিকল্পিত মনে হচ্ছে। আপনার কাউকে সন্দেহ মিস্টার শিকদার? বর্ণ শিরা উপশিরা ধপধপ করছে। মুষ্টিবদ্ধ হাতে ধীরস্থির টকটক আওয়াজ তুলছে টেবিলে। দৃষ্টি কম্পিউটার স্ক্রিনে। ধস্তাধস্তির এক পর্যায়ে সুখের নখের আঁচড়ে একজনের মুখের গামছা খুলে পড়ে গেছে। লোকটা পুনরায় সেটা মুখে পেঁচালেও স্ক্রিনে তার মুখশ্রী স্পষ্ট। ও শুরু ভাবি, ভাইজানের আরেকবার কল কইরা দেহেন সুখ আম্মার কোনো খোঁজ পাইছে কিনা। রুবাইয়াত আঁচলে মুখ গুজে কেঁদে চলেছেন, ঠোঁট কামড়ে। মেয়েকে নিজেই খুঁজে বের করবেন বলে একটু আগে বাড়ি থেকে ছুটে বেরিয়ে গিয়েছেন। পরবর্তীতে অভ্র আর তুফা জোরপূর্বক বাড়িতে ঢুকিয়েছেন। আইজার মাথা ব্যথা পুরোপুরি উবে না গেলেও যা অল্প স্বল্প রয়ে গেছে তা উপলব্ধি করতে পারছেন না পরিস্থিতির চাপে পড়ে। কী থেকে কী হয়ে গেল? আজ সকালেও সুখ পাখি বেরোনোর আগে কত মিষ্টি হেসে হাতের ইশারায় বিদায় নিল।
কত স্নিগ্ধা, কি কোমল দেখাচ্ছিল তাকে। চঞ্চল নুরাও গোমরা মুখে বসে আছে এক কিনারে। সবার কান্না দেখে নিজেও ঠোঁট উল্টে পাল্টে নীরবে কাঁদছে। ভাই বোনের মতো পছন্দের তালিকায় প্রথমেই তার সুখ। সবাই তাকে বকলেও সুখ তাকে নিঃশব্দে বুঝিয়ে দেয়, ভুলটা শুধরে নেয় হাতের ইশারায়, না পারলে কলম দিয়ে। মাঝে মধ্যে চোখ রাঙিয়ে দেয়, তাও ভালোবেসে। বাতের ব্যথায় হাঁটতে অসুবিধা হচ্ছিল হানিফা বেগমের। আজ সারাদিন রুম থেকেই বের হননি। সাইমা বুয়া ওয়াক্তের খাবার রুমে দিয়ে এসেছে। বাহিরে কান্না মিশ্রিত গঙ্গানের আওয়াজ পেয়ে আর রুমে মন টিকল না। ধীর পায়ে ব্যথা নিয়েই বেরিয়ে এলেন। সুখ হারানোর সংবাদ বৃদ্ধে স্তব্ধ হয়ে চেয়েছিলেন। এই চাহনিতে সুখের প্রতি বিতৃষ্ণা কিংবা অবজ্ঞা ছিল না। পুরো উপজেলা খুঁজলেও সুখকে না পেয়ে যখন প্রত্যেকে দিশেহারা, হোয়াটসঅ্যাপে একটি ভিডিও দেখে থমকালো বর্ণ। 6 তলা ফাউন্ডেশন আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং। 3টি ছাদ উঠেছে কেবল, প্রাচীর নির্মাণ হয়নি এখনো। রড পিচঢালা লম্বালম্বি দাঁড়িয়ে আছে ঊর্ধ্বমুখী। আশেপাশে সেগুনচারায় ঢাকা। জায়গাটা শুনশান। খানিক দূরে একটা শেওলাধারা দোতলা বাড়ি, তালা ঝুলানো। প্রকৃত বলছে একটু পরেই সন্ধ্যা নামবে। গাড়ি থেকে তামির শিকদার নামেন। পরপর ফ্রন্ট সিট থেকে বর্ণ মাহিরও আছে সাথে। ফুল, সুকাম্য, যে যার মতো হন্তদন্ত ছুটে রাখছে সর্বোচ্চ দিয়ে। তামির শিকদার মেয়েকে না দেখে পাগলের মতো ছুটছে সামনে। এরই মধ্যে বাড়ি যাওয়া হয়েছিল একবার। অনেক কষ্টে স্ত্রীকে বুঝিয়েছেন ভদ্রলোক। কথা দিয়েছেন যে কোনো কিছুর বিনিময় হলেও সুখকে তার বুকে ফিরিয়ে দেবেন। যত এগুচ্ছে ততই বুকটা অদ্ভুতভাবে কাঁপছিল বর্ণর। অস্থির হচ্ছিল হৃদস্পন্দন। দ্রুত লয় এলোমেলো পা চালিয়ে খানিক এগোতেই থমকে গেল সে। জিমে গড়া কঠোর গা কম্পিত হয় থরথর। জীবন চলার পথে এই নিয়ে তৃতীয়বার এমন অনুভূতি হচ্ছে বর্ণর। সাদা ইউনিফর্মটা জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। ইউনিফর্মের রং এখনও আর সাদা নেই। রক্তের ছিটে ছিটা দাগে ভয়ানক আকর্ষণীয় লাগছে। গোটা দেহ নিস্তেজ, নিথর পড়ে আছে মাটিতে। মুখশ্রী রক্তে রঞ্জিত। মুখে রক্তের উপস্থিতি এতটাই শোচনীয় যে খুব খেয়াল করে না দেখলে কে তা চিহ্নিত করা দুষ্কর। তামির শিকদার পাথর বনে নির্বোধের মতো থমকে তাকিয়ে রইল মাটিতে নিস্তেজ নির্বিকার পড়ে থাকা মেয়েটির দিকে। এটাই কি ওনার কলিজার টুকরো? না না, এমন হতেই পারে না। এমন হওয়ার কথা ছিল না। বর্ণ শূন্য ফাঁকা হাত তুলে অবুঝের মতো চাচ্চুর দিকে চাইল। আবার তাকালো মাহিরের দিকে। সে ডোক গিলে শুকিয়ে আসা গলা ভিজাতে চায়। আচমকা ধূপ করে বসে পড়ল। অল্পক্ষণ একদৃষ্টিতে চেয়ে থেকে কানের কাছে মুখ নিয়ে খুব ধীরে ডাকল, ফুল, শোন। এই সেই ফুল যে তার শ্বাস প্রশ্বাসের উপস্থিতি পেতেই একসময় ছুটে এসে খানিক দূরে অথচ খুব নিকটে এসে দাঁড়িয়ে থাকত। লুকিয়ে চুরিয়ে তাকে দেখে যেত ক্ষণের পর ক্ষণ। এই ফুল একসময় সে ডাকার চিন্তা ভাবনা নেওয়ার আগে সামনে হাজির হয়ে তার হুকুমের প্রতীক্ষায় মুখিত থাকত। অথচ আজ সেই একই ফুলকেই বর্ণ খুব কাছে থেকে ভীষণ আদুরি গলায় ডাকল। কিন্তু আফসোস, ফুল তাকে শুনল না, সাড়া দিল না তার এক ডাকে। জিভে ঠোঁট ভিজিয়ে নেয় বর্ণ। কণ্ঠনালী ফুঁড়ে কথা বের হতে চাইছে না। কি মুশকিল! সে কাপা হাতটা নির্বিকার পড়ে থাকা সুখের অতলে রাখে। রক্তে তার ভয় ডর কোনো কালেই ছিল না। তবে এখন নতুন কিছু আবিষ্কার করেছে নিজের মধ্যে। তার অল্প বিস্তার ভয় লাগছিল, কিন্তু এসব তোয়াক্কা করার আগ্রহ এখন নেই। পুনরায় ডাকে, ফুল, শুনতে পাচ্ছিস আমায়? ভঙ্গুর গলায় হুঁশিয়ারি স্বরূপ আবারও মুখে আলতো চাপড়ে ডাকল, কথা বলছিস না কেন রে, অবাধ্য মেয়েটা? চুপচাপ কথা বল আমার সাথে।